আসসালামু আলাইকুম। মিডিয়া বাংলাদেশে এখন আসলে যার যত মিডিয়াতে ক্ষমতা আছে, যার যত মিডিয়াতে হেডম আছে, সেই বাংলাদেশ জয় করতে পারবে। আমি বলতেছি বন্ধুরা, এই যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, বিভিন্ন মিডিয়াগুলো দখল করছে বা নিজস্ব একটা মিডিয়া আছে, সে তার মিডিয়ার প্রভাব খাটাইয়া আপনার সম্পর্কে যা ইচ্ছে তাই করতে পারবে। সে তার মিডিয়াতে এমন একটা নিউজ করলো আপনার বিরুদ্ধে যে আপনার পিছনে পুলিশ খুঁজবো, নয় আপনার পিছনে মব লাগবো। এবং এই যে রাজনৈতিক যে নেতাগুলো আছে, এরাও একজন আরেকজনের মানে প্রতিহতকরণের লেগা মিডিয়ারে কাজে লাগাইতেছে। এটার একটা ছোট্ট প্রমাণ আমি দেই। আজকে একটা ভিডিও দেখলাম, ভিডিওর টাইটেল হলো যেভাবে আসিফের বাবাকে ফাঁসানো হয়েছে। মানে এটা করছে একটা মিডিয়া, যুগান্তর। তো সেইখানে আলোচনা হয়েছে ওই যে কিছুদিন আগে বাংলা ভিশন একটা নিউজ করছিল, আপনাদের মনে আছে, আসিফের বাবারে নিয়া মুরাদনগরে ওই যে ট্রিপল মার্ডার নিয়া মোহাম্মদ আলী শিমুল চেয়ারম্যান, মনে আছে আপনাদের? যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবাকে স্কুলের যে হেডমাস্টার বিল্লাল সাহেবকে ডাইরেক্ট ক্রিমিনাল বানায় বিরাট বড় একটা প্রতিবেদন করছিল। আমিও এটা নিয়ে কথা বলছিলাম। আমিও বলছিলাম যে এগুলো যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা করে থাকে বা আসিফ মাহমুদের ফ্যামিলি যেগুলো করে থাকে, তাহলে তার বিচার হওয়া উচিত। কারণ আমি না প্রভাবিত হয়ে গেছিলাম। আমি ওই কন্টেন্টটা দেখা আমি মনে করছি, ভাই যা বলতেছে তো সত্যিই বলতেছে। শিখার আলী দাস সেই স্কুলের মাস্টারনি, মোহাম্মদ আলী সেই স্কুলের কি কমিটির চেয়ারম্যানরাগুলোকে তারা কথাবার্তা বলতেছে, বিশ্বাস করার কথা। কিন্তু সেইটাকে আজকে মানে প্রমাণিত করে দিল বিভিন্ন এভিডেন্স দিয়া, বিভিন্ন ডকুমেন্টেশন দিয়া, যে এইখানে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বাবা কোনোভাবেই জড়িত নয়, বিল্লাল মাস্টার সাহেব কোনোভাবেই জড়িত নয়। বরঞ্চ বিল্লাল মাস্টার সাহেবকে আওয়ামী লীগের সময় এই শিখার আলী দাস আর ওই মোহাম্মদ আলী এরা মিলা বিল্লাল মাস্টারের উপরে ওই সময় যে অত্যাচারগুলো করছে সেইগুলো এখানে উঠাই দিছে। এখানে যে প্রমাণগুলো দিছে আপনারা দরকার দেখে নিতে পারেন, তাতে করে আপনার 100% মনে হবে আসিফের বাবা নির্দোষ। তাহলে দেখেন, আগের ভিডিও দেখলাম আসিফের বাবা দোষী, এখন ভিডিও দেখলাম আসিফের বাবা নির্দোষ। আমরা তো ভাই হিসাব মিলাইতে পারি না। আমরা সাধারণ জনগণ যা দেখুন তাই তো বিশ্বাস করুন। এই জন্যই বললাম যে মিডিয়ার যে প্রভাব, মিডিয়া যার কাছে বেশি শক্তিশালী সেই বেশি শক্তিশালী বাংলাদেশ। মিডিয়া এত শক্তিশালী কেন হয়েছে? এত শক্তিশালী হয়েছে যে সাধারণ মানুষ তো ভাই আর রাস্তায় নামতে পারে না। আর আজকাল মোবাইলটা সবার কাছেই আছে, হাতের মধ্যে মোবাইল আছে, তার মনের ভাবটা সে প্রকাশ করতে পারে। সে কুটুস করে একটা মেসেজ লেখা বলতে পারে সে কি বলতে চায়। যদিও মিডিয়ারে কেউ পাত্তা দেয় না, ভালো করে অনেকেই বলে মিডিয়া এগুলো বলছে, বাদ দেন। কিন্তু মিডিয়া যে কত বড় শক্তিশালী তার বড় প্রমাণ তো বাংলাদেশের মধ্যে একটা এত বড় দল বিএনপি, সবচেয়ে বড় দল, তার যে প্রধান সেই তো মিডিয়া দিয়ে চালাইতেছে। সে আছে লন্ডনে, পার্টি হয় ঢাকায়, সে লেকচার দেয় লন্ডন থেকে, মানুষ শুনে এইখানে, তার কথা এইখানে প্রতিপালিত হয়। তার মানে ভার্চুয়াল মিডিয়া কি পরিমাণ শক্তিশালী হয়েছে এইটা একবার বুঝবার বিষয়। আর ভার্চুয়াল মিডিয়াতে আপনি একটা কিছু বাস ছবি দিয়ে রোটা দিতে পারলেই হবে। যেমনটি আজকে আরেকটা মজার খবর, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার, উনি বিএনপির একটা ব্যানারের নিচে বৈশা উনি বিএনপির পাবলিসিটি করতেছেন। ভাইরাল হইবই। ওয়াকারুজ্জামান বিএনপি নিয়ে কথা বলতেছে, ভাইরাল হওয়ারই কথা। বিএনপিওয়ালারা খুব খুশি, যা আমাদের ফরে চলে আসে সেনাপ্রধান, আমরা তো জিততে গেলাম, এবার পাইকে। আসলেও কি তাই? এটা নিয়ে অনেকেই ভিডিও বানাইছেন। এটা নিয়ে আমাদের ওই যে সেই মহাজ্ঞানী পান্না সাহেব, মঞ্জুরুল আলম পান্নাও একটা ভিডিও বানাইছে। উনি বলতে চাচ্ছে যে ভাই, এটা যখন প্রথম দেখলাম তখন মনে হলো এটা এআই। আসলে এটা এআই নয়, এটা আসলে হলো পরশুদিন যে জন্মাষ্টমীর অনুষ্ঠান ছিল, যেখানটায় আর্মি প্রধান, এয়ার প্রধান এবং নৌ প্রধান গিয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে। সেইখানে সেনাপ্রধান যে বসেছিলেন তার পেছনে সেই ছবিটি ছিল। এইটা অ্যাকচুয়ালি ভাইরাল হয়ে গেছে। কত বড় মূর্খের মতো কথা বললো, মূর্খ দুর্মুখ।
মঞ্জুর আলম পান না, আপনি বলে সাংবাদিক আছিলেন মিয়া, আসিলেন তো এডিটার, শর্ট কাটতেন। আপনি যে কইলেন ওইখানে এই ছবিটা দেওয়া হয়েছে, সেটা ভাইরাল হয়েছে, আপনি কি পাগল হয়ে গেছেন মিয়া? আপনার কোনো ধারণা আছে আর্মি সম্পর্কে? আপনার কোনো ধারণা আছে বিমান প্রধান নৌ প্রধান সম্পর্কে? বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা আপনার সরকার প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভি স্টাফ, এরা যদি কোথাও যায়, এরা যাবার আগে ওদের একটা টিম যায় ভাই, ওদের একটা সিকিউরিটি টিম যায় এবং কি ডগ স্কোয়াড যায়, যায় দেখে কোনো মাটির তলে আপনারা বোমা পুঁততে রাখছেন নাকি, এগুলা দেখা টেখা ওইখানেই থাকে ওরা, ওইখানে থাইকা তারপরে যখন সেনা প্রধান আসেন তাহলে রিসিভ করেন। এই লোকগুলো কি সব গাঞ্জা খাইয়া ছিল না, যে ওইটা একটা ব্যানার লেগে রয়েছে পিছনে বিএনপির, আর ওইখানে যে সেনা প্রধান বসছে, ওই ব্যানার থাকলে হইলে যে বসবে আর ব্যানার রাখতে দেবে, আর আমি মিয়া সুতিয়া কোথাকার হালায় সাংবাদিকতা করেন? বন্ধুরা, টোটাল মিশা কথা, ওইখানের ছবি এটা না। হ্যাঁ, ওখানে বৈশা ছিল, এটা ঠিক আছে, কিন্তু তার পেছনে কোনো বিএনপির ছবি ছিল না। এটা টোটালি এআই দিয়ে করা, টোটালি এআই দিয়ে করা। কারণ আপনাদের মাথায় যদি একটু বুদ্ধি থাকে, আপনারাও বিবেচনা করতে পারেন যে সেনাপ্রধান যেখানে যাবেন, যেখানটা যে বসবেন, সে খেয়াল করবে না বা তার টিম খেয়াল করবে না। সেনাপ্রধানের আগে তো 4-5টা মেজর, 4-5টা লেফটেন্যান্ট কর্নেল, 4-5টা ক্যাপ্টেন হয়ে যায়, যে এই জায়গাটা দেখে, জায়গাটাকে চেক করে, কোন জায়গায় বসবে, চেয়ারটাকে চেক করে। তারা কি চেক করে নাই যে পিছনে বিএনপির একটা ব্যানার? মানে গাঞ্জা খান আর খালি কন্টেন্ট বানান, ঘুমের 3-4-5টা কন্টেন্ট বানাইতে হবো তো, মাথার কাজ করে না, কথাবার্তা কইয়া বাইছে রে, কী বুঝাল আপনি এগুলা? আপনার কথা তো অনেকে বিশ্বাস করে। আমি তাদের বলতেছি, ভাই এটা আপনারা বিশ্বাস করেন, এটা একটা এআই এর ছবি, এটা একটা এআই এর ছবি, এআই এর ছবি, এআই এর ছবি, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আসলে ছবি কারণে আমরা পাগল হয়ে গেলাম। এই ছবির পরে আরেক ছবিতে আসি, সেই ছবি হলো আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মিস্টার চুপ্পুর ছবি। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের যে দূতাবাস আছে বা হাই কমিশন আছে বা উপকমিশন আছে, এইসব জায়গার থেকে ছবি সরাইয়া ফেলার জন্য একটা অর্ডার আসছে মৌখিক, এবং এটা কার্যকর হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই রাখি যে পৃথিবীর অনেকগুলো দেশেই সেই 5ই আগস্টের পরেই শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং এই চুপ্পু সাহেবের ছবি সরাইয়া ফেলাইছিল অনেকগুলো দেশে। যেমন আমি স্টকহোমে, সুইডেনে বাংলাদেশি অ্যাম্বাসির কথা বলে আমি ওইখানে গেছি, কিন্তু 3-4 দিন আগে, তখন আমি কোনো ছবি দেখি নাই, না হাসিনা, না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, না চুপ্পু সাহেব। এবং এখানে তো আপনারা একটা কথা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বলে দিয়েছিলেন প্রথমেই যে আমার কোনো ছবি কোথাও টানাইতে হবে না। বন্ধুরা, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোতে, যেমনটি ধরেন এই ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, হোল ওয়েস্টার্ন ইউরোপ, এইসব দেশে কিন্তু কোনো আপনার এমবেসিতে কোনো রাষ্ট্রপ্রধানের ছবি থাকে না। হ্যাঁ, কিছু কিছু দেশ আছে আমাদের মতো দেশগুলা, আমার পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, তারপরে আরবের কিছু দেশ আছে বাচ্চাদের ছবি লাগায়, এবং উত্তর কোরিয়ায় বোধহয় লাগে। এরকম 10-15টা দেশ আছে এই প্রথাটা লাগছে যে তাদের ছবি ঝুলে রাখতে হবে আমাদের রাষ্ট্রপ্রধানের আমাদের পিছনে। এই ট্রেন্ড থেকে আমাদের বাইরে আসতে হবে না। এই যে দেখেন ইলেকশন আইতেছে, হ্যাঁ, আপনারা দেখবেন যারা বিএনপিতে দাঁড়াবে তারা জিয়া রহমান সাহেবের একটা ছবি, খালেদা জিয়ার একটা ছবি, তারেক জিয়ার একটা ছবি, এবং উনি যে দাঁড়াইছেন ওনার একটা ছবি, এবং ওনারা যদি কেউ সাপোর্ট করে তার একটা ছবি। যেমন মনে করেন আমার এলাকায় আমার এমপি দাঁড়াইছে কলিমুদ্দিন, আমি কলিমুদ্দিনের সাপোর্ট করে একখান পোস্টার বানাবো, সেই পোস্টারের মাথায় থাকবে জিয়া রহমান সাহেব, তারপরে খালেদা ম্যাডাম সাহেব, তারপরে তারেক সাহেব, তারপরে কলিমুদ্দিন, তারপরে আমি। এই ছবির কথাটা বন্ধ করা যায় না? আমি তারেক রহমান সাহেবকে বিনীত অনুরোধ করতেছি, আপনি একটা অর্ডার দিয়ে দেন ভাই, আপনাদের ছবি এইভাবে যে ছাপানোর ট্রেডিশন এটা বন্ধ করে দেন। শেখ হাসিনা এটা কইলে তো শেষ হয়ে গেল গা, আপনারা এখান থেকে বাইরে যান। আজকাল ডিজিটালের যুগ, আজকালকার পোলাপান সব শিক্ষিত, এবং তারেক রহমানকে বলবো আপনার ছেলেপেলেকে বলে দেন আমার ছবি ছাড়া কারো ছবি দিবা না, আপনার ছবিটা দেখ, বা জিয়া রহমান সাহেবের ছবি দেখ, একজনের ছবি থাকুক। এই যে ফ্যামিলির ছবি একটা, এটা ভাল লাগে না, মানুষ পছন্দ করে না। আপনি কারো বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যারা বিএনপি করে, তারা হয়তো বলবে না বস আমার আপনার ছবি দরকার, আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি দরকার, খালেদা ম্যাডামের ছবি দরকার। এরা চামচামি করে,
কোনো দরকার নেই তো, আপনাদেরকে চিনে তো, আপনাদেরকে কে না জানে, আপনারা সবাই সবার মনে ধারণ করতেছে। সুতরাং এই ছবি টবি না দিয়ে ইলেকশনে পাশ করে আপনারা আসলে আমরা চাই, কিন্তু ইলেকশন হবে কিনা সেটা নিয়েও তো আমার একটা সমস্যা। কারণ কি, আমরা যদি আজকে দেখলাম একজন উপদেষ্টা, সুন্দরী উপদেষ্টা রিজওয়ানা হাসান বলে দিচ্ছেন ইলেকশন হবেই, উনি একদম 100% শিওর। আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব বলে দিয়েছেন ইলেকশন হবেই, কিন্তু আবার নাসিরউদ্দিন পাটোয়ারি কই ইলেকশন হবে না, জামাত বলে ইলেকশন হবে না। আসলে অনেকেই এখন কনফিউশনে পড়ে যেতেছেন বন্ধুরা আপনারা, যে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কার দলে, তার লোকজন যখন বলে ইলেকশন হবেই, আবার এনসিপি বা জামাত যখন বলে ইলেকশন হবেই না, তখন ঘটনাটা ঘটতেছেটা কি? আসলে এখানে একটা খেলা হইতাছে ভাই, বিশ্বাস করেন, এখানে একটা খেলা হইতাছে। এই খেলাটা যে কি সেটা বুঝতে হইলে আরো সবাই নিব, কারণ আমার মনে হইতেছে আরো একটা বিপ্লব আসতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি বা জামাতে ইসলাম বা ইসলামী আন্দোলন বা চরমনের পীর সাহেব বা অন্য যারা সমমনা দল আছেন, তারা বলতেছেন ইলেকশন হবে না, সংস্কারের যেটা জুলাই ঘোষণা, এটাকে স্বীকৃতি দিতে হবে, তার আগে ইলেকশন করা যাবে না। জামাত বলতেছে পিআর দিতে হবে, তার আগে ইলেকশন করা যাবে না। এনসিপি বলতেছে এর আগে এই পিআর দেওয়া, জুলাই ঘোষণাকে সরকারিভাবে সংবিধানে সংযোজন করা, ইত্যাদি ইত্যাদি নিয়ে যে মানে ঘাপলাটা লাগছে, এটাকে এত সহজে মিটে যাবে আপনাদের মনে হয়? আমার তো মনে হয় না। কিন্তু অনেকেই ভাবতেছে সরকারের পক্ষ থেকে এত জোর দিয়ে কেন বলা হচ্ছে, সরকার তো বলবেই, এটা তো প্ল্যানিং। ইউনূস স্যার বলছে তোমরা তোমাদের কাম করো, আমি আমার কাম করব। সরকারের পক্ষ থেকে কেউ বলার সাহস আছে যারা ইলেকশন হবে না? শফিকুল আলমের ইন্টারভিউ যদি দেখেন, রিজওয়ানা হাসানের ইন্টারভিউ যদি দেখেন, তাহলে আপনি মনে করবেন 100% ইলেকশন হবে। আবার এদেরগুলো যদি দেখেন তাহলে মনে হয় 100% ইলেকশন হবে না। যদিও একটা সুখবর আছে, ঐক্যমত্য কমিশনকে সালাউদ্দিন সাহেব বলছেন বিএনপির, যে ঠিক আছে, এই যে নতুনভাবে যে সংস্কারের কথাগুলো নিয়ে জুলাই সনদ পাস হচ্ছে, আমরা বলছিলাম আমরা লাই, ঠিক আছে, আমরা বসতে পারি, আলোচনা করতে পারি। এইটা একটা বড় আশার বিষয়। এত কিছুর মধ্যে এরা যদি এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বৈশা সব মিটমাট করে ফেলায়, তাহলে ইলেকশন হবে, নইলে হবে আরেকটা নতুন বিপ্লব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।